আজকে আমরা ডিফারেন্সিয়েটর শিখব। এটা একটা অপ অ্যাম্পের খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। ওকে, ডিফারেন্সিয়েটরটা কি বেসিক্যালি দেখো, মানে ইনপুটে তুমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছো, আউটপুটে ঠিক এই ইনপুট ভোল্টেজের কি ডেরিভেটিভ পাবে উইথ রেসপেক্ট টু টাইম। মানে বেসিক্যালি আমি যদি লিখি এরকম হবে যে আউটপুট ভোল্টেজটা পাবো সেটা কেমন হবে, ডেরিভেটিভ অফ ইনপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, এইটা হচ্ছে তোমার একটা ডিফারেন্সিয়েটর। মানে বেসিক্যালি দেখো ডিফারেন্সিয়েশন করবে, মানে আউটপুট ভোল্টেজটা যেটা পাবো সেটা কি ইনপুট ভোল্টেজের ডেরিভেটিভ করবে উইথ রেসপেক্ট টু টাইম। এটাকে বলা হয়ে থাকে ডিফারেন্সিয়েটর। যেহেতু আউটপুট ভোল্টেজটা আমরা ডেরিভেটিভ পাচ্ছি ইনপুট ভোল্টেজের, তাই আমরা এটাকে বলি ডিফারেন্সিয়েটর। ওকে, এটা কিন্তু অপ অ্যাম্পের খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে তুমি দেখো অপ অ্যাম্প দিয়ে কিন্তু তুমি একটা ডিফারেন্সিয়েটর তৈরি করতে পারবে। মানে ইনপুটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে, তুমি আউটপুটে কি তার ডেরিভেটিভ পাবে তুমি। মানে এখানে যদি তুমি সাপোজ ই টু দি পাওয়ার না, সাপোজ এক্স স্কোয়ার তুমি দিলে, তাহলে এখানে তুমি কী পাবে, 2 × x পাবে, এরকম একটা ব্যাপার। ওকে, মানে অ্যাকচুয়ালি এক্সের রেসপেক্টে অ্যাকচুয়ালি টাইমের ফাংশন দিতে হবে, সিম্পল ব্যাপার, যেহেতু ভোল্টেজটা এই টাইমের ফাংশন হয়। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এটা কি করে প্রমাণ করবো, রাইট? তাহলে আমরা এখানে একটা অপ অ্যাম্প ইউজ করেছি, এইটা নন ইনভার্টিং টার্মিনাল, এটা নন ইনভার্টিং টার্মিনাল। এই ইনভার্টিং টার্মিনালে আমরা কিন্তু একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজ থ্রু দ্য ক্যাপাসিটার সি। ক্যাপাসিটার একটা অ্যাপ্লাই করেছি যার ক্যাপাসিট্যান্স কত, সি। ওকে, আর এইটা হচ্ছে তোমার জি পয়েন্ট, এবং এখান থেকে কি একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করেছি এই আউটপুটের সাথে। ওকে, আর নন ইনভার্টিং টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার দেখো, যেহেতু এই যে ক্যাপাসিটারটা মানে এখানে রয়েছে, তাহলে কি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি আমি, তাহলে কি হবে বেসিক্যালি ক্যাপাসিটারটার মধ্যে চার্জ স্টোর হবে, রাইট? দেখো, তাহলে এখানে একটা জিনিস অবশ্যই আমরা যেটা জানি সেটা কি, এই অপ অ্যাম্পটার যে ওপেন লুপ গেন কতখানি হয় অপ অ্যাম্পটার, ওপেন লুপ গেন এ টেন্স টু ইনফাইনাইট। যেহেতু অপ অ্যাম্পটার ওপেন লুপ গেন ইনফাইনাইট, তাহলে আমরা বলতে পারবো যে জি পয়েন্টটা কি, জি পয়েন্টটা ভার্চুয়ালি গ্রাউন্ডেড। যেহেতু নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ডেড রয়েছে, তাহলে আমরা বলতে পারি কি জি পয়েন্টের যে পোটেনশিয়াল বা ভোল্টেজ সেটা কত হবে, 0 হবে। সো ইউ ক্যান রাইট এরকম, সো ভিজি মানে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট জি ইকুয়াল টু 0, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখানে যে ইনপুট ভোল্টেজ V1 আমি অ্যাপ্লাই করেছি, তার জন্য কি এই ক্যাপাসিটারের মধ্যে কিন্তু চার্জ স্টোর হবে, রাইট? সো কী পরিমাণ চার্জ স্টোর হবে দেখো, সো এরকম বলতে পারি আমরা, সো সুতরাং যে চার্জ স্টোর হবে সেই চার্জের ভ্যালুটা, তাই তো। সো দ্য চার্জ ইন দ্য ক্যাপাসিটার of capacitance C, okay, is কত হবে বলো, তাহলে চার্জ স্টোর হবে, আমরা এটা জানি বেসিক্যালি Q ইকুয়াল টু C ইন্টু V। ওকে, সো যে পরিমাণ চার্জ স্টোর হবে সেটা কত, Q ইকুয়াল টু C ইন্টু V, ইনপুট ভোল্টেজ এটা। তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। তাহলে এই পরিমাণ চার্জ কিন্তু এখানে স্টোর হবে, মানে ক্যাপাসিটারের মধ্যে এই পরিমাণ চার্জ স্টোর হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি এই পরিমাণ চার্জ স্টোর হয়, তাহলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে। সাপোজ আমি ধরে নিচ্ছি এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, সাপোজ এই আই পরিমাণ কারেন্ট কিন্তু ফ্লো করছে, এদিক দিয়ে এসে এইভাবে যাচ্ছে। ওকে, তাহলে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, এটা আমি ধরে নিলাম। তাহলে আই পরিমাণ কারেন্ট যদি ফ্লো করে, তাহলে আমরা বলতে পারবো কি, দেখো ক্যাপাসিটারের থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, সো কারেন্ট ফ্লো থ্রু দ্য ক্যাপাসিটার, সো দ্য কারেন্ট ফ্লো through the capacitor is কত, দেখো মানে ক্যাপাসিটারের থ্রু দিয়ে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে সেটা কি বলতে পারি আমরা, সিম্পল আমরা বলতে পারি কি I ইকুয়াল টু dq বাই dt। কারণ এটা তো মানে কারেন্ট আর চার্জের মধ্যে রিলেশন, তাই না? কারেন্টটা কাকে বলে, কারেন্ট কাকে বলে, রেট অফ চেঞ্জ অফ অথবা কি ফ্লো অফ চার্জ। ওকে, সেটাকে বলি আমরা কি কারেন্ট, মানে ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকে বলি আমরা কারেন্ট, জাস্ট সিম্পল। ওকে, সো এখানে দেখো
তুমি কি করতে পারো বেসিক্যালি কিউ এর জায়গায় ভ্যালু বসাতে পারো। ওকে, সো কিউ মানে কত এখানে সি ইন্টু ভি1। ওকে, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি বলতে পারো যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টের মান কত, বেসিক্যালি সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে আসলো। সো ডি ভি1 বাই ডিটি, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার কারেন্টের ভ্যালুটা, হলো। এবার দেখো, এবার তুমি জাস্ট সিম্পল কেসিএল অ্যাপ্লাই করে দাও অ্যাট পয়েন্ট জি। সো কেসিএল অ্যাট পয়েন্ট জি, সেটা কী হবে দেখো, যদি এই পয়েন্টে জি মানে এই পয়েন্টে যদি কেসিএল আমরা অ্যাপ্লাই করি, মানে এই পরিমাণ কারেন্ট আসছে এখানে, যেহেতু অপ্যাম্পটার ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না, সমস্ত কারেন্ট কি ফিডব্যাক রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে পাস করে যাবে আউটপুটে। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে কি মানে কেসিএল ল অনুসারে V1 - 0 ডিভাইডেড বাই এই যে সি ক্যাপাসিটারে কিন্তু, তার মানে দেখো ইন্টারেস্টিং ব্যাপার এটা, তাহলে এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাই তো, তাহলে আমি এখানে আই ধরে নিয়েছি, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে আর কিন্তু এই যে V1 - 0 বাই মানে ক্যাপাসিটারের যে রেজিস্ট্যান্স লেখা দরকার নেই, কারণ এদিকে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে আমি বলতে পারবো যে আই ইকুয়াল টু, তাহলে এইটা লিখবো আমরা, তাই তো, 0 - V0 ডিভাইড বাই RF। ক্লিয়ার হয়েছে? সো আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, সো নাও কেসিএল অ্যাট পয়েন্ট জি, সেটা কথা হবে দেখো, তাহলে যেহেতু প্রথমে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ, সো আই ইকুয়াল টু, তাহলে ওইদিকে কারেন্ট কথা হবে দেখো 0 - V0 ডিভাইডেড বাই RF। দেখো এটা কিন্তু এই V1 - 0 ডিভাইডেড বাই আর তো নেই, মানে বেসিক্যালি ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটার একটা রিঅ্যাক্ট্যান্স থাকে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি, যেহেতু আমরা এখানে কারেন্ট বের করে ফেলেছি তাহলে কি দরকার নেই, আমার তো বেসিক্যালি কারেন্টটা সমান হতে হবে, তাই না, মানে জাংশন পয়েন্টে যদি এটা জাংশন পয়েন্ট হয় তাহলে এই দিকে যে কারেন্ট আসছে এই দিকে কি সেই পরিমাণ কারেন্টই বেরোবে, মানে তাই না, মানে এদিকে যদি I1 আসে এদিকে যদি I2 যায় তাহলে আমরা বলতে পারবো কি I1 ইকুয়াল টু I2, আর যদি যেহেতু কোনো শাখায় ভাঙেনি তাহলে I1 ইকুয়াল টু I2 হবে, সিম্পল কথা। তাহলে আমরা এটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, আউটপুট ভোল্টেজ বের করতে পারবো আমরা। সো উই ক্যান রাইট, দেখো তাহলে এখানে আমরা জাস্ট V0 ইকুয়াল টু লিখতে পারি, মাইনাসটা দিকে নিয়ে নিলাম, সো RF ইন্টু আই, এটা লিখতে পারি আমরা, রাইট। এবার আই মানে কত, সো আই ইকুয়াল টু, সো V0 ইকুয়াল টু মাইনাস RF থাকলো, আই মানে আবার কত, সি ইন্টু দেখো dV1 বাই dVT, এই যেটা 2 নম্বর ইকুয়েশন, তাই না। সো ইউজিং ইকুয়েশন 2, এটা কি ইউজিং ইকুয়েশন 2, তাহলে আমরা এটা পাচ্ছি আমরা। তাহলে এইখানে দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে আউটপুট ভোল্টেজ যেটা তুমি পাচ্ছ এটা কি, সেটা বেসিক্যালি ফিডব্যাক রেজিস্ট্যান্স মানে মাইনাস ইন্টু ফিডব্যাক রেজিস্ট্যান্স ইন্টু ক্যাপাসিট্যান্স ইন্টু dV1 বাই dt। দেখো মাইনাস সাইনটা কেন আসলো, মাইনাস সাইনটা আসলো বেসিক্যালি এখানে দেখো আমরা যে ইনপুট ভোল্টেজটা অ্যাপ্লাই করেছিলাম এটা কোথায়, বেসিক্যালি ইনভার্টিং টার্মিনালে, তাই না। তার মানে কি এখানে যদি ভোল্টেজ V1 হয় তার যে পোলারিটি যদি পজিটিভ হয় তাহলে কি এটাকে রিভার্স করে দেবে, সেটাকে নেগেটিভ হয়ে যাবে এখানে, তাই না। এটা মানে বেসিক্যালি কি এটা ইনভার্ট করে দিচ্ছে, তার জন্য ইনভার্টিং টার্মিনালে যে ভোল্টেজ অ্যাপ্লাই করবে সেই ভোল্টেজটাকে তোমার ইনভার্ট করে দেবে। ওকে, মানে তার পোলারিটি বা সাইনটাকে ইনভার্ট করে দেবে, তো তার জন্য এখানে নেগেটিভ সাইন পাচ্ছি। আর হচ্ছে তোমার ওই ইয়েটা ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর সি হচ্ছে ক্যাপাসিট্যান্স। ওকে, এবার এখানে যদি সাপোজ এরকম হয় যে RF আর সি যদি 1 হয় তাহলে তুমি জাস্ট ডিরেক্ট বলতেই পারবে যে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু dV1 বাই dt। মানে বেসিক্যালি তুমি কী পাচ্ছ দেখো, আউটপুট ভোল্টেজ তুমি পাচ্ছ এটা কি ইনপুট ভোল্টেজের ডেরিভেটিভ পাচ্ছ তুমি। মানে সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, একটা এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ ইনপুট ভোল্টেজ যদি এরকম হতো V0 সাইন ওমেগা টি হতে পারে এটা, তাহলে আউটপুট ভোল্টেজ তুমি কি, আচ্ছা এটাকে V0 না দিয়ে শুধু V লিখলাম। ওকে, তাহলে আউটপুট ভোল্টেজ তুমি কী পাবে তুমি দেখো, সো আউটপুট ভোল্টেজ তুমি বললো V0 ইকুয়াল টু মাইনাস RF ইন্টু সি ইন্টু dV1 বাই dt, তুমি এটা লিখবে, সিম্পল কথা। এবার V1 মানে কত দেখো, তুমি এখানে বলবে যে V1 মানে তো ভাই এইটা, সো মাইনাস RF ইন্টু সি ইন্টু dt, বাট V1 মিনস V সাইন ওমেগা টি, হলো।
এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তুমি কি বলতে পারবে? সো আউটপুট ভোল্টেজ V0 ইকুয়াল টু মাইনাস RF ইন্টু সি। তাহলে এখানে দেখো ভি তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো। তাহলে ডেরিভেটিভ কার হবে? সাইন ওমেগা টি ডেরিভেটিভ হবে, তাই না? তাহলে সাইন ওমেগা টি, তাহলে সাইনের ডেরিভেটিভ করলে কত হয় বলো? কস ওমেগা টি। কিন্তু এটা তো টি নয়, ওমেগা টি, তাহলে একটা ওমেগা থাকবে। তাহলে আলটিমেট কি পাচ্ছি আমরা? বেসিক্যালি আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু মাইনাস RF ইন্টু সি ইন্টু ভি ইন্টু ওমেগা। ওকে, এরকম একটা বড় একটা জিনিস পাচ্ছি ইন্টু কস ওমেগা টি। ওকে, মানে জাস্ট সিম্পল আমি যদি বলি এটা এরকম, আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি বলবো? যে দেখো সিম্পল জিনিস, এদিকটা টাইম, এদিকটা প্রথমটা সাপোজ আমি ইনপুট ভোল্টেজের কথা বলছি, এটা ইনপুট কেস। এটা তখন দেখো মানে সাইনের গ্রাফ ছিল, এটা যেহেতু সাইনের গ্রাফ মানে এটা ইকুয়াল টু কি বলেছিলাম? ভি সাইন ওমেগা টি। ওকে, যেহেতু সাইনের গ্রাফ তাহলে আমরা এরকম বলতে পারি এইখান থেকে যাবে, এই উঠবে, এইভাবে যাবে, তাই তো? এইটা তোমার 0, এটা পাই, এটা 2 পাই, মানে এটা π/2, 3 π/2 এরকমভাবে যাচ্ছে, তাই তো? আচ্ছা, কিন্তু যখন তুমি আউটপুট ভোল্টেজ দেখছো, দেখো আউটপুট ভোল্টেজ কিন্তু আর ইয়ে নেই, সাইন নেই, কস হয়ে গেছে, তাই না? তাহলে এটা কি দেখো এইরকম হয়ে গেছে, মানে এটা তুমি দেখো এদিকটা টাইম দিই, এদিকটা আউটপুট ভোল্টেজ, মানে এটা আউটপুট। ওকে, এটা আউটপুট। তাহলে তুমি যেটা পাচ্ছ বেসিক্যালি দেখো আউটপুটে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, মানে কেমন হয়েছে দেখো, প্রথমত নেগেটিভ, আবার কিন্তু কসের গ্রাফ, তাহলে নেগেটিভ। তাহলে দেখো প্রথমে ফেজটা কিছু দেখো পজিটিভ ছিল, রাইট? পজিটিভ ছিল, তাহলে এই যে নেগেটিভটা কী হবে? তাহলে উল্টো হবে, মানে নিচ থেকে নামবে, এরকম হওয়ার কথা, মানে হওয়ার কথা এরকম, এইখান থেকে এরকম হওয়ার কথা যদি সাইন হয় তো, তাই তো? যেহেতু নেগেটিভ বলে যদি নিচ থেকে নামলো। আচ্ছা, বাট এখানে কি কস ওমেগা টি বলেছে। কসের গ্রাফ কেমন হয় বলো তো? এই 0 থেকে কিন্তু শুরু হয় না, কসটা শুরু হয় 90, মানে অ্যাকচুয়ালি কস 0 মান কত বলো? কস 0 মান 1, তাই না? তার জন্য আমরা এইখান থেকে পাবো আমরা। ওকে, এইরকম পাবো আমরা, তাই না? এই যাবে, এই উঠবে, এই নামলো, আবার এইভাবে যাবে, মানে এইখান থেকে পাবো আমরা, তাই তো? মানে বেসিক্যালি কস 0 মান যেহেতু 1, তাই এখান থেকে পাবো আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে আউটপুটটা পাচ্ছি আমরা এরকম, আর ইনপুটটা পাচ্ছি আমরা এরকম। ওকে, এখানে কিন্তু এরকমই যে যেহেতু ইনপুটটা সাইন ছিল, আউটপুটটা কিন্তু কস হলো, মানে ডেরিভেটিভ, যেহেতু ডেরিভেটিভ করলে তো কস হবে, কোনো অসুবিধা নেই। আর এখানে যদি তুমি ভ্যালুগুলো পুট করো তাহলে কি আর একটু বুঝতে পারবে যে কেমন বেশি হবে না কম হবে, এটাকে অ্যাম্পলিটিউডটা রিপ্রেজেন্ট করছে, তাই না? এটা বেসিক্যালি তুমি যদি এটাকে লেখো, মানে এই আউটপুট ভোল্টেজটাকে আর একটু সুন্দর হবে, তাহলে তুমি বলবে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু মাইনাস এটাকে অ্যাম্পলিটিউড। ওকে, মানে ভি প্রাইম বললে তুমি সাপোজ ইন্টু কস ওমেগা টি। এখানে ভি প্রাইম মানে বেসিক্যালি ভি প্রাইম যেটা বললে সেটা বেসিক্যালি এই এটা RF ইন্টু সি ইন্টু ভি ইন্টু ওমেগা, তাই না? আগে ছিল শুধুমাত্র ভি, এখন দেখো এই 3টে টার্ম কিন্তু এক্সট্রা মাল্টিপ্লাই হয়েছে, মানে বাড়বে নিশ্চয়ই, তাই না? কারণ RF এর ভ্যালু একটা ফাইনাল ভ্যালু পাবে তুমি, সি এর একটা ফাইনাল ভ্যালু পাবে তুমি, পজিটিভ ভ্যালু, ওমেগা একটা পজিটিভ ভ্যালু পাবে তুমি, তাহলে ভি ছিল, তাহলে মাল্টিপ্লাই করলে কি বেড়ে যাবে না? তার মানে কিন্তু বেসিক্যালি দেখো, তার মানে কী বুঝতে পারছো, মানে বেড়ে যাওয়াই তো কথা, মানে অ্যাম্পলিফাই, মানে বেসিক্যালি অ্যাম্পলিফায়ারটা কী করে? বেসিক্যালি অ্যাম্পলিফাই করে দেয়, মানে এখানে যে অ্যাম্পলিটিউডটা, হ্যাঁ, ইনপুটে যে অ্যাম্পলিটিউড, আউটপুটে কি তার অ্যাম্পলিটিউড বেশি হবে, তাই তো হচ্ছে এখানে বেসিক্যালি অ্যাম্পলিটিউডটা কি বেশি হয়ে গেছে। ওকে, এরকম আরও, এটা একটা কেস বলতে পারো তুমি, এক্সাম্পলের একটা কেস বলতে পারো তুমি, এটা কেস 1 সাপোজ। ওকে, সিমিলারলি কেস 2 হতে পারে, মানে যেরকম এটা যেরকম আমি সাইন, মানে যে ভোল্টেজটা কি টাইম ভেরিয়েবল ভোল্টেজ দিলাম আমি, যদি এরকম হতো সাপোজ কেস 2, সাপোজ যদি এরকম বলি যে ইনপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট ভোল্টেজ, সাপোজ
ইনপুট ভোল্টেজ এটাকে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, মানে জাস্ট আমি সাপোজ বলছি ভিসি, এটা কি বেসিক্যালি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ। ওকে, মানে ইনপুট ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আউটপুট ভোল্টেজটা কেমন হবে, খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে আউটপুটে দেখো, সো আউটপুটের ডেফিনেশন কি বলছে আমরা, আর এফ ইন্টু সি ডি ভি1 বাই ডিটি। ওকে, ভি1 যেহেতু সি মানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কী হবে, মাইনাস আর এফ ইন্টু সি ইন্টু কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু 0। ওকে, দেখো ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে কি ইনপুটে যদি তুমি কনস্ট্যান্ট ভোল্টেজ আর দাও তাহলে আউটপুটে কি তুমি পাবে 0 ভোল্টেজ পাবে তুমি, তাই তো? তাহলে যদি গ্রাফটা দেখা তাহলে কেমন গ্রাফ হওয়ার কথা, খুব ইন্টারেস্টিং। দেখো, ওকে, সাপোজ এটা তোমার টাইম, এটা তোমার একটা ইনপুট ভোল্টেজ হবে, একটা আউটপুট ভোল্টেজ হবে, তাই তো? তাহলে ওপর নিচ করে করি তাহলে হয়ে যাবে এখান থেকে, এটা টাইম, সাপোজ এটা ইনপুট ভোল্টেজ। ওকে, এটা ইনপুট ভোল্টেজ, আর এইখানে সাপোজ আমি নিই আউটপুট ভোল্টেজ, এটা সাপোজ V0, এটা আউটপুট ভোল্টেজ। ওকে, এই যে ইনপুট ভোল্টেজটা সেটা কনস্ট্যান্ট, মানে V1 এর মানটা কি ভিসি, মানে আমি ধরছি এটা কি বেসিক্যালি V1 ইকুয়াল টু ভিসি, এখানে কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি আমরা, তাই তো? মানে এই পয়েন্টটা ভিসির ভ্যালু, তাই তো? এটাকে আমরা বলতে পারবো কি এটা ভিসি। আচ্ছা, এবার ডেরিভেটিভ করে আমরা দেখলাম কি আউটপুট ভোল্টেজটা 0 আসছে, তাহলে আউটপুট ভোল্টেজটা 0। তাহলে দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো এখানে কেমন হওয়া দরকার, মানে একদম কি তাহলে এখানে থাকবে? ইন জেনারেল আমরা দেখতে পাই যে ওখানে থাকে না, মানে একদম কিন্তু এখান থেকে শুরু হয় না, শুরু হয় ঠিক এইখান থেকে গিয়ে তারপরে এরকম 0 হয়ে যায়, তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে স্পাইকটা পাচ্ছে একটা, যেখানে একটা কি একটা স্পাইক পাচ্ছে না, এখানে আমরা একটা স্পাইক, এটা তাই না? এই যে স্পাইকটা পাচ্ছি আমরা, কেন এই স্পাইকটা পাই বলতে পারবে? খুবই ইন্টারেস্টিং। দেখো বেসিক্যালি যখন তুমি আউটপুট ভোল্টেজটা তুমি বের করছো তখন কি দেখো এটা মাইনাস আর এফ ইন্টু সি রয়েছে, মাইনাস সাইন, তার মানে অ্যাকচুয়ালি তুমি ইনপুটে যেহেতু পজিটিভ দিয়েছো তার মানে কি আউটপুটে কিন্তু নেগেটিভ হবে, তাই দেখো নেগেটিভ আসলাম। ওকে, এবার তার সঙ্গে এটা কিন্তু ভ্যালু রয়েছে আর এফ ইন্টু সি, ওকে, ইন্টু 0, মানে এটা করলে পরে তারপর আমরা 0 পাচ্ছি আমরা। তাহলে নেগেটিভ কেন হলো? এই নেগেটিভ সাইনটার জন্য নেগেটিভ হলো, মানে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, মানে ইনভার্টিং টার্মিনাল অ্যাপ্লাই করা হয়েছে, তাই ইনভার্ট করে দিয়েছে। ওকে, এবার ব্যাপারটা কী রয়েছে দেখো, এই যে অপ্যাম্পটার একটা কিছু তো টাইম ল্যাগ রয়েছে, না? সেই টাইম ল্যাগের জন্যে বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি এই যে একটা ফাইনাইট ভ্যালু, এই ফাইনাইট ভ্যালু থেকে পুরো 0-তে আসতে, ইনপুটে একটা ফাইনাইট ভ্যালু তুমি অ্যাপ্লাই করেছিলে, তাহলে এই ফাইনাইট ভ্যালু থেকে 0-তে আসতে কিছুটা সময় লাগে, এই সময়টার জন্য এই স্পাইকটা উৎপন্ন হয়। জিনিসটাকে বুঝতে পারলাম? মানে একদম যে একটা হাই ভোল্টেজ থেকে, মানে হাই ভ্যালু থেকে একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা ভ্যালু তো ছিল, সেই ভ্যালু থেকে একদম 0-তে চলে আসতে কিছু একটা টাইম লাগে, ঠিক আছে? ওই টাইমটার জন্যই বেসিক্যালি ওখানে একটা স্পাইক উৎপন্ন হয়। ওকে, তাই আমরা এটাকে বলে থাকি স্পাইক, এরকম কিন্তু একটা ফর্ম পাবো, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আর এরকম অনেক মানে কেস দেখানো যেতে পারে, মানে নানাবিধ প্রবলেম ধরে নিয়ে, যেরকম ধরো একটা দেখাই কেস 3। ওকে, কি সাপোজ যদি তোমার ইনপুট ভোল্টেজটা মানে এরকম হয়, ইনপুট ভোল্টেজটা সাপোজ ভিএম এর ভ্যালু কখন, নাকি ভিআই এর ভ্যালু যখন, ফর সাপোজ একটা কনসিডার করছে এখানে, ঠিক আছে? ভিআই এর ভ্যালু যখন সাপোজ ভিআই নয়, টাইমটার ভ্যালু যখন 0 থেকে π/2, ওকে, ওমেগা টি দিলে পরে π/2 দিলে ভালো হতো, বা এখানে টাইম পিরিয়ড করে দাও তাহলে বেশি বেটার হবে, টাইম পিরিয়ড। ওকে, সিমিলারলি বলছি আমি যে যখন মানে এটা মাইনাস ভিএম সাপোজ ফর
যখন t/2 থেকে তারপরে যে নেক্সট যে সাইকেলটা, সেই নেক্সট সাইকেলের জন্য সাপোজ আমি পাচ্ছি -vm। তাহলে এরকম যদি পাই আমরা, এটা কেমন গ্রাফ দেবে, মানে গ্রাফটার ফর্মটা হবে স্কোয়ার ফর্ম হবে। তুমি দেখো বেসিক্যালি এটাকে বলে আমরা স্কোয়ার ওয়েভ, রাইট? তাহলে স্কোয়ার ওয়েভ কেমন দেখতে হবে, এইরকম দেখতে হবে। ওকে, এটা ইনপুট, এটা আমি সাপোজ টাইম দিয়েছি। তারপর দেখো যখন সাপোজ আমি এখানে টাইম স্কেলগুলো দেখাই, সাপোজ এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, এটা 2π, এরকমভাবে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? তো আমরা বলতেই পারি দেখো যখন 0 থেকে t/2, মানে অ্যাকচুয়ালি এইটুকু টাইম পিরিয়ড। ওকে, যেহেতু টাইম পিরিয়ড দিয়েছি তোমার কি t/2 দিলে ভালো হতো, আর এখানে তুমি তাহলে ওমেগা টি করে দাও। ওমেগা টি মানে বেসিক্যালি তাহলে π/2 বলতে পারি আমরা। ওকে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। বা এটাকেই বলতে পারো তুমি t/2, এটা t, এটা 3t/2, এটা 2t, কোনো অসুবিধা নেই টাইমের ফর্মে যদি লেখো তুমি। ওকে, আচ্ছা, তাহলে দেখো বলছে 0 থেকে t/2, মানে যখন এখান থেকে এইটুকু তখন কি তার ভ্যালু +vm। তাহলে আমি এরকম ছবি আঁকতে পারি, এখান থেকে এইটুকুনি +vm হলো। এবার দেখো t/2 থেকে যখন t পর্যন্ত, t/2 থেকে মানে এইটুকুনি, তখন কি -vm, তখন -vm, মানে এখান থেকে ড্রপ পড়ে যেতে হবে, এখানে নামলে হবে, নেমে আবার এদিকে আসবে এত দূর পর্যন্ত, তাই তো? তারপরে আবার চলবে। তাহলে এইভাবে কিন্তু পিরিয়ডটা কিন্তু কমপ্লিট করছে, এইভাবে। এই ফর্মটা কেমন পাচ্ছ তুমি? স্কোয়ার ওয়েভের মতো না? এইভাবে কিন্তু কন্টিনিউ চলছে। ওকে, একটা স্কোয়ার ওয়েভের মতো দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এবার যদি আমরা এটা ডেরিভেটিভ করি, দেখো ডেরিভেটিভ করলে কি, যেহেতু কনস্ট্যান্ট তাহলে 0 হবে নিশ্চয়ই। আউটপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ তুমি বলবে যে -RF × C dV1/dt। তাহলে এখান থেকে তুমি করলে V0 = 0 পাবে, তাই তো? আচ্ছা, এটা আমরা পাচ্ছি। ওকে, তাহলে দেখো আউটপুট ভোল্টেজ কিন্তু 0। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো প্রথমে তো ইনিশিয়ালি এর ভ্যালু ছিল ইনপুটের, এটা হচ্ছে তোমার +vm, আর এটা তোমার -vm। ওকে, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। তাহলে দেখো যেহেতু ইনিশিয়ালের ভ্যালু ছিল, তাহলে যখন আমি আউটপুট ভোল্টেজ যখন 0 পাচ্ছি, তার মানে কি এটা কিন্তু মানে ইনস্ট্যান্ট 0-তে নেমে আসতে পারবে না, একটা টাইমের ব্যাপার রয়েছে। সবাই তো একটা নির্দিষ্ট সময় লাগবে না একটা জিনিস কাজ করতে, তাহলে কি এটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামা শুরু করবে। তাহলে এইটার জন্য কিন্তু আমরা এইখানে নিচে এরম পাবো না, কারণ কি একটা নেগেটিভ সাইন রয়েছে, তখন কি রিভার্স, মানে অ্যাকচুয়ালি ফেসটাকে 180 ডিগ্রি শিফট করে দেবে, চেঞ্জ করে দেবে। তাহলে এটা কী হবে, এইখানে চলে আসবে। তাহলে যদি আমি আউটপুটের গ্রাফটা দেখাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এইদিকে সাপোজ টি দিলাম, এইদিকে আমি সাপোজ দিচ্ছি আউটপুট, কি বেসিক্যালি এটা আউটপুট। ওকে, তাহলে কেমন হবে, মানে এটা নিচে নামবে, তার মানে এরকম পাবো আমি একটা স্পাইক, এরকম একটা স্পাইক পাবো, দিয়ে এরকম যাবে। ওকে, তারপরে এইটার জন্য মানে এই গেল তো, তাহলে এইটার জন্যে আবার কি উপরে স্পাইক পাবো আমি, মানে এইরকম একটা স্পাইক পাবো। আবার এটার জন্য হয়ে গেল, তারপর এটার জন্য আবার নিচে পাবো একটা স্পাইক এরকম। আমি যদি ডাক যদি দেখাই আমি, তাহলে কি ডাক না দিলে পরে এরকমভাবে বলবো, এরকম একটা স্পাইক পাবো। আবার সিমিলারলি এটার জন্য আবার একটুখানি দূরে গিয়ে, মানে এইটুকুনির জন্য তো এইখানে একটা এরকম স্পাইক পাবো, মানে এইভাবে কিন্তু চলতেই থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এরকম স্পাইক কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, মানে আমি যদি ছবিটাকে একটুখানি ভালো করে দেখাই, তাহলে মানে এইগুলো করেসপন্ডিং। হ্যাঁ, এরকম এগুলো করেসপন্ডিং, এগুলো। ওকে, এরকমভাবে কিন্তু আমরা পাবো আমরা। আবার নিচে একই রকমভাবে এরকম পাবো। নিচের ক্ষেত্রে যদি বলি আমি,
তাহলে এরকম পাবো আবার, তাহলে এরকম স্পাইকগুলো কিন্তু পাওয়া যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের নেট গেট জ্যামের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিরেক্ট কিন্তু মানে ইনপুট ভোল্টেজ বলে দেয়, তার আউটপুট ভোল্টেজের গ্রাফ কেমন হবে সেটা কিন্তু বের করতে বলে। তাহলে যদি এরকম স্কোয়ার ওয়েভ বলে তাহলে তুমি বুঝে নেবে এরকমই হবে। এইটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি করতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।